ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার তোকে কান্দে আকাশ কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এতটা কঠিন। তার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার তোকে কান্দে আকাশ কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এতটা কঠিন। তোর মনের পিঞ্জরায় তুই কারে দিলি ঠাঁই, কারে করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতেই তোর খোঁজ। তোর মনের পিঞ্জরায় তুই কারে দিলি ঠাঁই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতেই তোর খোঁজ। ভরা যোজনায় তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে। তুই ভালো পিঞ্জরায় তুই কারে দিলি ঠাঁই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতেই তোর খোঁজ। এটা হওয়া উচিত ছিল ফোকলার গান। ফোকলা কি গিয়েছে, আমি কালকে এই গানটা দিয়েছিলাম কিন্তু কপিরাইট আসার জন্য আমাকে কাটতে হয়েছে, আর সেই কারণে গানের সাথে আমাকেও লিপ মিলিয়ে নয় গিয়ে তোমাদেরকে শোনাতে হয়েছে। তোর মনের পিঞ্জরায় তুই কারে দিলি ঠাঁই, কারে তুই করলি টেপি এত আপন পর করে। ফোকলায়, ফোকলাকে এত পর করে কাকে কাকে তুমি তোমার মনের পিঞ্জরায় ঠাঁই দিয়েছো। ভালো থেকো, সুখে থেকো, খুশিতে থেকো রোজ, স্বপ্নে তোমার আসবে ফোকলা নিতে ঠিকই তোমার খোঁজ। তোমার মনের পিঞ্জরায় তুমি কারে দিলে ঠাঁই, কেন তুমি পর করে ফোকলাকে করলে আপন জিমালাকে। কেন, ওয়াই? এই জিমালাকে আপন করাতে টেপির কি অবস্থা, যে ফোকলার কাছ থেকে পালিয়ে বেড়ানোর জন্য টেপিকে মামার বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে। মামার বাড়িতে মোটেই সুখ নেই। মামার মানে ছেলের বউ যতই হোক কিন্তু বিরক্তও হচ্ছিল, ওদের চোখে মুখে বোঝা যাচ্ছে যে ওরা বিরক্ত হচ্ছে। বিয়ে বাড়িতে গিয়ে কাটাবে সময়, এই তো বিয়ে বাড়িতে আসছে, বিয়ে বাড়িতে আসবে আবারও। কৃষ্ণনগর মানেই আমার প্রাণেশ্বরী টেপি, একদম কৃষ্ণনগর আসবে। কৃষ্ণনগরে আজকে টেপিকে নিয়ে আমার ভিডিও, সরি, কৃষ্ণনগর থেকে টেপি আজকে বিদায় জানালো। কালকে বারোদোলের মেলায় যাবে, ঘুরবে, কত প্ল্যান কত কিছু করেছে, কিন্তু ওর মানে হয়ে উঠছে না। তো যাই হোক, দাদারা যেতে দিচ্ছে না। দাদারা দেখছে মেলায় গেলেই এটা খাবে ওটা খাবে, এটা চাইবে ওটা চাইবে, বাপরে বাপ। মামার বাড়ি গিয়ে টাকা পয়সা কিছু বের করেছো কি করোনি, কোনটা? তো চলো আজকের ভিডিওটা এইসব নিয়েই ঘেটে ঘ করবো, কারণ আমার প্রাণেশ্বরকে মানে নয়নের তারাকে আজকে আমাদের ওয়াইটিতে আমার বহিন টেনে এনেছে কালকের রাতের ভিডিও, যেটা আমি একদম পছন্দ করিনি। কারণ ওর সঙ্গে আমার কন্টেন্ট টু কন্টেন্ট কথা হবে, ও মাঝখানে আমার নয়নের তারাকে কেন আনলো, কেন, ওয়াই কেন আনলো আমার নয়নের তারাকে? কারণ এখানটায় মন্দিরা বা টেপি যা করেছে সেরকম ওয়াইটিতে আমি কিছু দেখিয়েছি? আমার নয়নের তারাকে টেনেছো বহিন, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। কারণ তুমি পরকীয়াকে সাপোর্ট করার নাম্বার ওয়ান দিদিমণি, মানে সরি, নাম্বার ওয়ান একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাকে তুমি ডবল এ আবার প্লাস দিয়ে নিয়েছো। তার মানে তুমি বড় মাপের, নিজেকে বড় মাপের শিল্পী। কন্ট্রোভার্সিতে তুমি পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার, মানে তুমি পরকীয়াকে স্ক্যাম মারছো। মানে ননদ বৌদির ঝগড়াটাকে তুমি ইনলিগাল করছো, কিন্তু পরকীয়াটাকে তুমি লিগাল করছো। মানে ভাবতে পারছো? ননদ বৌদির ঝগড়াটাকে ও বস্তির ঝগড়া, এইটা হচ্ছে খারাপ ইনফ্লুয়েন্স ফেলছে, মানে খারাপ প্রভাব ফেলছে মানুষের ওপরে, অথচ ও কন্টিনিউ পরকীয়া, যারা যে মন্দিরা ঘর ছেড়ে চলে গেছে তাকে সাপোর্ট করে, মন্দিরার বরতে যাচ্ছে তাই করে নোড়া দিয়ে পিষে দিচ্ছে। যদিও ওটাও ডার্কনেস একটা এপিসোড ছিল, ডার্ক, একদম ডিপ ডার্ক একটা এপিসোড ছিল, যেটা ও কভার করে চলে এসেছে, তার জন্য সেই বিষয়টা ও তুলতে চাইছে না। আর টেপি বিয়ে হয়েছে না জেনেও, মানে টেপি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, না জানায়নি, বিয়ে করে সংসার করছে অন্য স্বামীর সাথে না জানিয়ে। ওর প্রথম হাজব্যান্ডকে মানে আইন বিরোধী কাজ করার পরেও ওর টেপির হয়ে কন্টিনিউ লড়াই করে গেছে। মানে টেপি ওকে দিয়ে কন্টিনিউ বলা করিয়েছে, দেখো আমার শ্বশুরবাড়িতে অত্যাচার হয়েছে। যে মেয়েটা বিয়ে করে একে জানাচ্ছে না, সে শ্বশুরবাড়ির অত্যাচারের কথাগুলো কতটা সত্যি বলেছে, সেই বিষয়টা ও না বিচার না বিবেচনা করে ও কন্টিনিউ তার হয়ে লড়ে গেছে। এবং
টিপিরও প্রথম হাজব্যান্ডের ফ্যামিলিকে একবারে যাচ্ছে তাই করে ডার্কনেসের সাথে ওই এপিসোডগুলো কমপ্লিট করেছে। তার ভেতরে আমার নয়নের তারা কোথা থেকে টপকালো আমি এটা জানতে চাই। আমি ওকে নিয়ে কোনো এপিসোড করেছি? ও কি আমাকে সবার সামনে সিঁদুর পরিয়েছে, সিঁদুর মুছিয়েছে? আমি কি আবার আমার স্বামীকে নিয়ে এসে সিঁদুর পরেছি, সিঁদুর মুছেছি? না, আমি আমার বাচ্চা বগল দাবায় নিয়ে বাড়ি ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গেছি, ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়েছি, সেখানে সংসার পেতেছি, সেখানে থেকেছি, আবার সেখানে না সংসার করতে পেরে আবার বান্ধবীর বাড়ি গেছি, সেখানে ভিডিও করেছি, সেখানে থেকেছি, বাপের বাড়ি থেকেছি, বা বাপের বাড়ি থেকে না সংসার করতে পেরে আবার এদিকে এসেছি। কী করেছি আমি? কি ভিডিওতে দেখিয়েছি যেটা আমার নয়নের তারাকে মিডিলে আনা হলো? আমি চাই, আমি কৈফিয়ত চাই ভাই, আমি কৈফিয়ত চাই। নোংরামি যারা করছে তাদেরকে তুমি, তাদের সাথে তুমি ননদ বৌদির ঝগড়াকে মেলালে তো হবে না। তুমি মেলাতে চাইলেও আমরা মেলাতে দেব না। ওরা যেটা করছে সেটাও ভালো না, না মোটেই ভালো না, মোটেই ভালো না। আমি এটাকে কখনোই সমর্থন করছি না যে এরা ভালো কাজ করছে, কিন্তু তুমি যেটা বোঝাতে চাইলে ইনফ্লুয়েন্স খারাপ, এই সোশ্যাল প্ল্যাটফর্মে এইসব ভিডিওগুলো বা অন্যান্য পারিপার্শ্বিক ম্যাটারকে ইয়ে করবে, মানে প্রভাবিত করবে এবং তাদের জীবনযাত্রাতে ব্যাঘাত ঘটবে, যদি এটা তুমি বলতে চাও, ভীষণভাবে মিসম্যাচ করে ফেলেছ। এটা খারাপ হলেও এটা সামাজিকের একটা সিস্টেম। ননদ বৌদির ঝগড়া বা বাপের বাড়িতে ননদ আসবে, সম্পত্তির জন্য লড়াই করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, ভাইয়ের বউরা দিতে চাইবে না, এটা স্বাভাবিক ঘটনা। পরকীয়া একেবারে অস্বাভাবিক ঘটনা, কিন্তু তুমি পরকীয়াকে বলেছিলে লিগ্যাল বলে, আইনত দিক থেকে এটা লিগ্যাল বলে তুমি চিৎকার করেছিলে এবং কন্টিনিউ বলে গেছিলে। ভুলে যেও না সখী, তুমি ভুলে যেও না বহিন, আমি তোমাকে ভুলতেও দেব না। এবার আমার সাথে কথা বলবে আমাকে নিয়ে। এবার তুমি যেহেতু আমার নয়নের তারাকে তুলেই ফেলেছ, তুমি কি করে ওয়ান পুরুষগামী নিজেকে বলতে পারো? দেখো, আমি টিপিকে নিয়ে আসবো, ও নিজেকে ওয়ান পুরুষগামী বলেছে, তাহলে 10 বছরের ছোট প্রেমিকের সাথে যে তোমার প্রেম মিলা ছিল সেটা কি? ভিডিও করতে করতে মাম্পি চলে এসছে, ডিস্টার্ব, মানে মাম্পি গেছিলো এই যে ওদের বললাম একটা এনজিওর সাথে রয়েছে, এই যে ঝুমুর নাচ, সেটা জেলা পরিষদ মানে নদিয়া কৃষ্ণনগর জেলা পরিষদ থেকে স্পন্সার করে একটা অনুষ্ঠান হবে। সেখানে যে ঝুমুর, নদিয়ার ঝুমুর ও চাঁদপুর গ্রামের মেঘার সর্দার মানে এই ঝুমুর নাচের কোনো প্রোগ্রাম হবে। এটা এইভাবে তোমরা দেখতে পাবা না, উল্টো লেখা দেখবা, সেটাই ও দেখাতে এলো। আরও আমি তোমাদের অনেক আগেই বলেছি, দিশারি এনজিও, দিশারি নামে এক এনজিওর সাথে মাম্পি যুক্ত, যেখানে অনাথ বাচ্চাদের পড়াশোনা করানো হয়, ড্রেস, তারপরে অনেক কিছু ইয়ে করা। এটা ও চাকরি পাওয়ার আগে থেকেই। তো যাই হোক, আমার যেহেতু নয়নের তারাকে এনেছে, সেই জায়গায় আমাকে আনতে হচ্ছে ওর 10 বছরের ছোট সেই প্রেমিককে। ও যেহেতু ওয়ানগামী নিজেকে বলেছে, কিন্তু ও যে ওয়ানগামী নয়, ও যে বহুগামী। সব থেকে বড়, ওয়াইটিতে 6 লাখ হয়ে গেছিলো যে প্রেমিকের সাথে ও মানে 3 গামী বা 2 গামী বা যে গামী হয়েছিল, সেখানটা তার মা এসে ডিক্লেয়ার করেছিল যে আমার ছেলের সাথে ও এরকম সম্পর্কে জড়িয়েছে। সেখান থেকে দেখো, এগুলো সবই ও হুন্না কথায় টুন্না দিয়েছে, আমিও হুন্না কথায় টুন্না দিচ্ছি। সেখানটায় ও দুপুরবেলায় যেত, যাওয়ার পর ও ভিডিও এমন করে রেখে যেত, এবং আমরা পরে সেগুলো প্রমাণও পেয়েছি, কারণ ও কখনোই তখন কারেন্ট ভিডিও দিতে পারতো না, তখন সবসময় ও পেছনের ভিডিও দিত, মানে আগের দিনের ভিডিও পরের দিনে আসতো। ও সমস্ত ভিডিও 2-3টে ভিডিও করে শিডিউল করে রেখে চলে যেত দুপুরবেলায়। সেই মা যখন জিমে বেরিয়ে যেত, মানে মা কোনো ডান্স ইয়েতে করতো, তোমার জুম্বাতে যখন চলে যেত, তখন চুপি সারে গিয়ে এই, তাহলে ওকে ওয়ানগামী কী করে বললো? ও মিথ্যা কথা বলে না, বললো আমি মিথ্যা কথা বলি না, কিন্তু ও নিজেকে ওয়ানগামী বললো, এটাই সব থেকে বড় মিথ্যা কথা। ওপরে ভগবান আছে, ঈশ্বর আছে,
শোনো, তুমি যদি পরকীয়া করো তবেই তুমি কিন্তু পরকীয়াকে স্ট্যাম্প মারার বারবার চেষ্টা করবা যে এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক। তুমি যদি পরকীয়া না করে থাকো না, তুমি সবসময় এটাকে বেঠিক বলেই ইয়ে করবে, কারণ তুমি যে কাজটা করোই সেটাকে তুমি সেই বিষয়ে তুমি তো কোনো জানোই না। সেই বিষয়টাকে তুমি কি করে এত মানে গ্র্যান্ডের সাথে স্ট্যাম্প মেরে গেছো যে এটা সঠিক। তুমি যদি তুমি প্রেম ভালোবাসা নাই করে থাকো, তুমি প্রেম ভালোবাসা সম্বন্ধে নাই জেনে থাকো, তুমি অন্য পুরুষের আস্বাদন যদি নাই নিয়ে থাকো, তুমি যদি সত্যি স্বামী নিষ্ঠা সংসার ব্রতা হয়ে থাকো, তাহলে তুমি ওই বিষয়টাকে কি করে এত স্ট্যাম্পের সাথে স্বীকৃতি দিয়ে চলেছিলে। আমি যে বিষয় পড়িনি, আমি যে খাবার টেস্ট করিনি, সেই সম্বন্ধে আমার লোককে কি করে আমি বর্ণনা দিতে বসি সেই সম্বন্ধে, সেই বিষয়। আমি সংসার করিনি, তাহলে আমি সংসার সম্বন্ধে লোককে জ্ঞান দেবো কী করে। আমি পরকীয়া করিনি, কিন্তু আমি পরকীয়াটাকে লিগ্যাল বলে কি করে মানুষের কাছে চালাবো। আমি কোনো রান্না জানি না, অথচ আমি রান্নার সম্বন্ধে লোককে জ্ঞান দেবো কী করে। আমি কোনো মানে যেমন বাচ্চা মানুষ করেনি, বাচ্চা সম্বন্ধে একটা ওয়ার্ডও বলতে পারবে না, একটা ওয়ার্ডও বলতে পারবে না, কারণ যারা যেটা করেছে সে সেটাই বলতে পারবে। ও পরকীয়াটাকে এতভাবে কি করে স্ট্যাম্প মেরে গেছে। বহিন উত্তর দে, তুই আমার নয়নের তারাকে এনেছিস। ছেড়ে কথা কইব না আমি, ছাড়বো না মিন্স ছাড়বো না। আমার নয়নের তারাকে তুমি যদি মিডিলে না আনতে, তুমি তোমার ভিডিও চালিয়ে যাচ্ছিলে, একদম পারফেক্ট ছিল একদম। আমি যেটা তোমার ভুল দেখবো অবশ্যই কন্ট্রোভার্সি, যেমন তুমি মন্দিরার যেটা ভুল দেখবে সেটা করে ফেলতে পারছো, আমিও তোমার যেটা ভুল দেখবো আমি সেটা তোমায় বলতেই পারি, কিন্তু তা বলে তুমি উদাহরণ মাফিক তুমি আমার নয়নের তারাকে নিয়ে চলে এলে কেন। আমার নয়নের তারা কি কারোর কাছে কি কেঁদেছে, বলেছে, ভিডিও নামিয়েছে? আমার ভিডিওতে দেখেছো পাবলিকালি হয়েছে? যেটা পাবলিকালি নয় সে বিষয়টাকে কেন তুমি মাঝে আনলে? ওয়াই? আমি একদম পছন্দ করি না, একদম না। কন্টেন্ট ওয়াইজ কথা হবে। আজকে টেপি দাদার বউকে বাপের বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়ি ঢুকিয়ে দিল। হায় রে হায় পোড়া কপাল। সত্যি ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম এটাকে বলে পোড়া কপালই। এই যে আমার জন্ম কোথায় হয়েছে, কোনো কিছু ঠিক নেই, তবুও ভগবান প্রত্যেকটা জিনিস একদম অ্যাকুরেটভাবে ঠিক 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 জায়গায় সব ঠিক করে গেছে। এবং শুধু ভগবান সব কিছু ঠিক করে যায় তা নয়, কিছুটা তুমি তোমার কর্মফলের দ্বারাও তুমি ঠিক করে নিতে পারো। আজকে টেপি ভাইয়ের বউকে নিয়ে আসছে, নিয়ে এসে তার শ্বশুরবাড়ি ঢুকাচ্ছে। টেপিকে কে নিয়ে যাবে টেপির বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অবধি? কেউ আছে পৃথিবীতে যে টেপিকে টেপির বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি অবধি পৌঁছে দেবে? হায় রে হায়। এই যে টাইটেলে লিখছিলে না, হাতটা তোমার নুলো হয়ে যাচ্ছিল না? কি করে লিখছিলে যে বৌদিকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসলাম, পৌঁছে দিলাম? ওই লোকের বহনই করে যাবা। দেখেছিলে তো কীরকম হাসনাবাদে নেমেই বৌদি তরবর 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 করে তার স্বামীর দিকে ছুটে যাচ্ছিল, চোখে 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 ইশারা, দুজনের দূর থেকে চোখে চোখে কথা হচ্ছে। তারপরে গাড়িতে বসে আরে মনের যত গল্প। ইস, নজর দেবে না একদম, ওদের দুজনের ভালোবাসার মধ্যে নজর দেবে না। এটা হয় স্বামী স্ত্রীর ভালোবাসা। আমি যখন শ্বশুরবাড়ি ইসলামপুরে যেতাম, এবার শুভ তো অনেকদিন পর আমায় আনতে যেত, মানে আমাকে আমার শ্বশুর শাশুড়ি সবসময় চাইতো আমি ওখানে থাকি, আর শুভ রাখতে চাইতো না। এবার যখনই যেতাম দূরে, এতটা দূরের পথ, শুভ কিন্তু গিয়ে আমায় রেখে আসতো, আবার আনতে যেত। তা আমাদের রেখে আসার হয়তো 7-10 দিন 15 দিন পর মা বলতো 10-15 দিন থাকবো, তারপরে তুই নিয়ে যাস। এবার 10-15 দিনের কথা থাকতো, কিন্তু চলে যেত 7-8 দিনের মধ্যে আনতে। আবার আনতে গিয়েও কী করতো, যাওয়ার পরও ধরো একটা ঘরে সবাই আছি, শ্বশুর শাশুড়ি সবাই আছি, শ্বশুর শাশুড়ি না, ধরো সবাই গল্প টল্প করছে, এবার একজন করে বেরিয়ে যাচ্ছে। এবার ননদরা হয়তো বেরোচ্ছে না, দাদা আসলে, দাদা বৌদি আছে মানে ননদরা, আর আমার শ্বশুরবাড়ির কাছে আশেপাশেই 2 ননদ থাকতো আর 2 ননদ বাইরে থাকতো। তখন যখন আসলে আবার ওই 2 ননদও চলে আসতো। এবার ধরো ওরা বেরোচ্ছে না ঘর থেকে, তখন আমার শুভ বলতো এই যাতো তোরা যাতো, মানে পিঙ্কিকে একটু একা ছাড়, পিঙ্কির সাথেও দুটো কথা বলবে, পিঙ্কির সাথেও একটুখানি একটু ভালোবাসা দেয়া নেয়া করবে, একটু আদর ঠাদর করবে, যা যা তোরা ঘর থেকে বেরোস না কেন। এরকম তো ভালোবাসা তো এরকমই হয়।
কিন্তু ওদের স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রীর ভালোবাসা, এই এতদিন বাপের বাড়ি থাকার পর গেছে, এখন তো সব কিছু মানে এখন মন খুলে করে আদর করবে, চুমা খাবে, একবারে জোড়াজড়ি পড়াপাড়ি, তারপরে তো মেলা খেলা অনেক কিছু আছে। তো এরকম এগুলোকে বলে সাংসারিক, এগুলো বলে সংসার। এই যে মা রেঁধে বেড়ে আখের রস ঠস করে বসে রয়েছে, মেয়ে বৌমা আসছে, বৌমার জন্য করবে শুধু একা, মেয়েটা ঠিক আছে নে খেয়ে যা, তুই একটু খা, নাহলে তোকে আর কেউ বরদাস্ত করে না। যেমন মামার বাড়ির লোকরা মানে কখন বেরোবে, বিদায় হলে বাঁচে, মানে সবার অ্যালার্ম বেজে যাচ্ছে, মানে ঘুম থেকে আর উনি উঠতে পারছে না। ওখানটায় কার ফোন এসেছিল যে চটপট করে উঠে বেরিয়ে যেতে হলো? জিম জিম जिसमें जिसके हेड डोले शोले, जिसके लिए टेपिर मन तेरा डोले, कौन 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 तेरा बॉयफ्रेंड कौन सा, जिसमें डोले शोले, जिसमें मन मेरा डोले, टेपी तेरा बॉयफ्रेंड कौन सा, कौन सा। কার ফোন এসেছিল, ফোকলা না জিমালা? কারুর তো একটা ফোন এসেছিল, যে ফোন আসার পর ওর ঘুম ভেঙেছিল, নাহলে অ্যালার্ম বেজে যাচ্ছে, মৌসুমি টৌসুমি ডেকে ঠেলে গুতিয়ে উঠাতে পারছে না, এমন ঘুম ঘুমাচ্ছে, একটু ঘুম বেশি যদিও, এমন ঘুম ঘুমাচ্ছিল, উঠছিল না না, এই দেশে ফিরতে ইচ্ছা করছিল না। কেন ভালো তো, এই দেশে এলেই তো এখন আবার ফোকলার জিমালার মাঝখানে আবার ফোকলা মাল খাবে আর দেবে গলাগলি, মাল খাবে দেবে গলাগলি। তেরে তোর মনের পিঞ্জিরায় তো কি তুই যাকে দিয়েছিস ঠাঁই, যার জন্যে পর করেছিস তুই ফোকলা বেচারাকে, তার জন্যে ভালো থাকিস সুখে থাকিস, স্বপ্নে দেখিস রোজ, তোর নিতে আসবে ঠোকলা ঠিক তোর খোঁজ। এই কার ফোন এসেছিল যে যেই কারণে তোমাকে ধরপড় করে উঠতে পড়তে হলো? মামার বাড়ির অর্থনৈতিক অবস্থা আমি বলছি না, এটা সবার, আমার মামার বাড়িও অনেক আহামরি নয়, কিন্তু এই যে তাদের ব্যবস্থাটা বুঝতে হবে। তাহলে সেখানে গেছে যখন একটু বাজার হাট করে দেয়া, একটু মামির হাতে টাকা পয়সা দিয়েছো? আমার তো মনে হয় না। এরা আবার নিজেরা খাবে, এরা নিজেদের জন্য সব কিছু করবে, এরা কিন্তু অন্য কারোর জন্য করবে না। এরা মানে ভাই বোন মা বাবা এরা খাবে, এদের জন্যে, এরা নিজেদের জন্য কিনবে, নিজেরা পরবে, নিজেদের ইয়ে করবে। তাই যে গেলে পয়লা বৈশাখের মধ্যে ওই মিতাকে কিছু কিনে দিলে না, এই যে এতদিন থাকলে মিতা টিতার সাথে ঘুরলে, তোমরা দিয়েছে কিনা একটু বলো তো, লিখো, আমি ঠিক জানি না, তবে যদি দিয়ে থাকে বা লিখে ইয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লেখো, কারণ আমি সব ভিডিও দেখিনি। এই যে পয়লা বৈশাখ, এই তো আর 2-3টে দিন, সোমবার বা মঙ্গলবারে বোধহয় পয়লা বৈশাখ, মিতার দিদি মিতাকে ড্রেসটা দিয়েছে ডবল এক্সেল, ভাবতে পারছো? ওই রোগা প্যাংলাকে মানে পায়নি, তার মানে ওটাই ওর পছন্দ, ওটার এক্সেল পাইনি বলে একবারে মানে ওই ওটাকে কী বলে আমি জানি না সাইজগুলোকে, ওই ওর সাইজে পাইনি বলে একবারে ডবল এক্সেল। তো গেছো দেখেছো, দেখো এরা একটু পোশাক আশাক পছন্দ করে, একটু কিছু দিলে কিছু কিনলে, তো গেছে যখন একটু পয়লা বৈশাখ বলে নর্মাল, এমন কিছু আহামরি না, একটা কুর্তি কিনে দেওয়া, একটু ভাইয়ের বউকে বাচ্চাটাকে কিছু দিয়েছো, মিষ্টি টিষ্টি কিনে তো দিয়েছো, কিন্তু জামা কাপড় কিছু দিয়েছো? মিতার একটা বাচ্চা আছে মনে হলো না, খাইয়ে দিচ্ছিল দেখলাম, না হাত থেকে উঠেছে, নুলো হাতে উঠেছে, গিয়ে তাদের বাড়িতে ডোলে ডোমসে খাচ্ছে। যদিও তাদের অবস্থা অর্থনৈতিক যেরকম অবস্থা সেই হিসেবেই রান্না বান্না বা সেই হিসেবেই খাওয়া দাওয়া সেই হিসেবেই সব হয়েছে, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে যাজ্ঞা। কিন্তু সেখান থেকে তবে কৃষ্ণনগর স্টেশনটা যখন দেখাচ্ছিল, আমার প্রাণের শহর কৃষ্ণনগর, আমার প্রাণের শহরে, দেখো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে আমার স্বামীর শহর। আমি কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের বাসী নই, আমি কিন্তু নবদ্বীপবাসী। আমার পড়াশোনা আমার সব কিছু, আর আমি বিয়ের পরেই কৃষ্ণনগরে পা দিয়েছি, ঠিক আছে? এখন কৃষ্ণনগরটা আমার প্রাণের শহর হয়ে গেছে। যেমন টেপি যখন যাচ্ছিল বাতকুল্লাতে, টেপির মন খারাপ করছিল কিনা সত্যিকারে বলো টেপি, একবার হলেও তুমি বাতকুল্লা স্টেশনটাকে মন দিয়ে দেখছিলে, সেটাকে ক্যামেরাবন্দি করলে তোমার আরও বেশি ভালো ভিডিও চলতো। যদি বাতকুল্লাটাকে তুমি ক্যামেরাবন্দি করতে, কোথাও না কোথাও বাতকুল্লা স্টেশনটাকে দেখতে তোমার ভালো লাগবে। বাতকুল্লা স্টেশনের ওই লেখাটা পড়লে যখনই আসবে না, তোমার বুকের ভেতরে একটা ধরাস করবে, একটা কামড়ে উঠবে। এগুলো একটা আলাদা বন্ধন, এগুলো একটা আলাদা বলে না ওই এটা হচ্ছে একটা আলাদা, মানে দেখা যায় না, তবুও একটা কোথাও না কোথাও একটা তার, একটা সুতো একটা জড়িয়ে আছে। এটা হচ্ছে একটা ফিলিংস,
এটা মানে ব্যক্ত করা যাবে না এই বিষয়টাকে। যখন এই বাতকুল্লা, কৃষ্ণনগর তো বাতকুল্লার উপর দিয়ে যেতে হবে, বাতকুল্লার উপর দিয়ে আসতে হবে। যেমন রাধানগরে আসলে আমার বাড়ির ওপর দিয়ে যেতে হবে, আমার বাড়ির ওপর দিয়ে আসতে হবে, তেমনি টেপিকে কৃষ্ণনগরে আসলেই বাতকুল্লার উপর দিয়ে যেতে হবে, বাতকুল্লার উপর দিয়ে আসতে হবে। বাতকুল্লার স্টেশনটাকে দেখে মনে হচ্ছিল না, মনে কামড়ে কামড়ে একবারে দাঁতের বুকের ভেতরটা কামড়ে ধরছিল না স্টেশনটা দেখে, সেই ওভারব্রিজ দেখে, বাতকুল্লার নামটা দেখে হচ্ছিল ওটা ছিল তোমার আসল বাড়ি। যাই হোক, ভাঙা হোক, চোরা হোক, ওরা অশান্তি করুক, ঝগড়া করুক, মারামারি করুক, তোমার সঙ্গে চুলোচুলি হোক, তবু নিজের একটা জায়গা, নিজের একটা অস্তিত্ব, নিজের সব কিছু, সেটা আলাদা। দেখেছো, শুরু হয়েছে নিজের জায়গার এই দখল, মানে এর মতো আনন্দ, এর মতন মানে ইয়ে কিছু নেই, বোঝানো যাবে না। তারপরে যখন এই যে বলছিলে সিজারের কথা, আর ওই বাচ্চাটাকে এই কোকাকোলা বললো, এই ফুটি বললো, এই কোকাকোলা, এই ফুটি, এই এইটা ম্যাঙ্গো, ও কথাগুলো যেমন তোতলা, একদম কৃষাণুর কথাগুলো তোতলা। তোমার মনে হচ্ছিল না তোমার বুকের ভেতরে কামড়াচ্ছিল না টেপি, কামড়াচ্ছিল না? দেখো, আমি যেগুলো উপলব্ধি করেছি, আমি যেই ফিলিংসগুলো আমি আমার ভেতরে নিতে পেরেছি, আমি সেগুলোই কিন্তু তোমাদের কাছে শেয়ার করি, সেই সবগুলোই শেয়ার করি। এটা একটা আলাদা অনুভূতি, এটা কাউকে বোঝানো যায় না। এটা ঠিক যারা এই অনুভূতিটা ফিল করে তারাই আমার ভিডিওটা দেখে নিজেকে রিলেটেড করবে, নিজের সাথে নিজেকে ভাববে যে হ্যাঁ সত্যি সীমাদি তুমি কথাটা বলছো, একদম আমারও, একদম যখনই বাচ্চাটাকে দেখিয়েছে আমারও ঠিক কিষাণুর কথাই মনে পড়েছে। মানে সত্যি রিলেট করা, যে আমাকে একজন কমেন্টে বোধহয় লিখেছে রিলেটেড নয় রিলেট। দেখো, আমি এরকম ভুলভাল ইংলিশ বলি, এটা সারাদিন মাম্পি আমাকে শুধরাতেই থাকে। আমি জানি যারা ভীষণ স্পষ্ট কথা মানে বলো, বা যারা ভীষণ স্পষ্ট ইংলিশ বলো বা বাংলা বলো, তাদের কাছে এইসব কথাগুলো কানে লাগে। যারা ভীষণ সুন্দর গান করে, তাদের আমার গান মনে হবে ইস, একটা কানের মধ্যে বিভৎস বিকট শব্দের মতো যাবে। এগুলো আমি জানি, কিন্তু কি করব, আমি যেমন আমি ঠিক তোমাদের কাছে তেমনই নিজেকে প্রেজেন্ট করি। এই এই মানে বিষয়গুলো যখন তোমরা আমার মুখ থেকে শোনো, তখন তোমরা নিজেরা ফিল করো, হ্যাঁ ঠিকই বলছো সীমাদি, আমি একদম এগুলোকে আমি বাস্তবে আমি নিজের সাথে লড়াই করেছি। আমি একটা সময় জানো, বিশ্বাস করবেন, আমি হাউমাউ করে কাঁদতাম। কি জানি আমার সেই চোখের জলটা ভগবান শুনেছে কি না, আমি এত কাঁদতাম, আমি ভাবতাম কি আমার মাম্পি আমার বুকের ভেতরে সবসময় থাকতো, মানে বুকে জড়িয়ে, মানে ভাবতে পারবে না আমি আমার মাম্পিকে কীভাবে আমার সাথে মানে অ্যাটাচ করে রেখেছিলাম। মানে একদম বলে না, ও খাওয়া, ঘুম, ওর সাথে ঘুমানো, ওর সাথে খাওয়া, ওর সাথে ওঠা, মানে ওর সব কিছু যেন মানে তো সব আমি করতাম। তাই যখন না মনে মনে ছোটোবেলায় ভাবতাম যে এই মেয়েটাকে এরকম করে মানুষ করছে, এই মেয়েটাকে এইভাবে রেখেছে, এইভাবেই করেছে, তারপরে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো, শ্বশুরবাড়ি যাবো, তখন আমি না কাঁদতাম, বিশ্বাস করুন আমি একা কাঁদতাম, আমার নিজের চোখ থেকে টপ টপ করে জল পড়তো। আমি কী করে দেবো মেয়েটার বিয়ে, আমি কী করে ইয়ে করবো? ভগবান মনে হয় আমার সেই চোখের জলগুলো না তখন দেখেছে আর তুলে রেখে দিয়েছে। ওই জন্য না আমার মেয়েটা বিয়ে করছে, না আমাকে ছেড়ে যাচ্ছে। মানে ভগবান সেই সময় শুনে, মানে আমি এখন ভাবি কি জানি বাবা, আমি সেই সময় এরকম হাউমাউ করে কাঁদতাম বা মনে মনে কেঁদেছিলাম বলে কি ভগবান মানে কিছুতেই বিয়ের দিকে হাঁটবে না। আজকে অর্ক আমায় ফোন করে বলছে মা দিদির আমরা দিদির বিয়ে থাওয়া দাও, আমরা একটু আনন্দ টানন্দ করি, নাচানাচি করি, মানে একটা অনুষ্ঠান হলে বেশি একটু ভাইয়ের বউ সাজবে, গুজবে, নাচবে। আমি যে বিয়ে না করলে কাকে বিয়ে দেবো? বিয়ের আর 2-3 বছর যাক, দেখ, তারপরে যদি না করে তখন তো একটা ব্যবস্থা করবোই, জোর করে বিয়ে দেবো। তো এইসব মজা করি আমরা। তো এইগুলো হচ্ছে আমরা যেরকম টেপির ওই বাচ্চাটাকে যখন দেখছিলাম আমার কৃষাণুর কথা মনে পড়ছিল। তারপর তো টেপি হেলে দুলে কৃষ্ণনগর আমার প্রাণের শহর, আমার স্বামীর শহর। এটা অ্যাকচুয়ালি আমার স্বামীর শহর না, এটা আমার শ্বশুরবাড়ি না। আমার শ্বশুরবাড়ি হচ্ছে ইসলামপুর, এটা হচ্ছে আমার স্বামীর মামার বাড়িতে। এখানেই আমার স্বামীর বিজনেস টিজনেস সব কিছু, তাই ও যেখানে ওর সব কিছুই সেগুলোই সব আমার হয়ে গেছে। ওর ভালো লাগা, ওর খারাপ লাগা, ওর হাসা, ওর কাঁদা, ওর পছন্দ, ওর অপছন্দ, সব কিছু। আমি তোমাদের আগেও বলেছি আমি ফ্রিজের জল খাই না, শুধু আমি বলে না, আমার বাড়িতে না আমার অর্ক মাম্পি না আমি কেউ ফ্রিজের জল খাই না, আমরা ফ্রিজের জল রাখি না। কেন বলো তো? আমার বিয়ের পর থেকেই সুব্রত মজুমদারের শ্বাসকষ্ট আমরা দেখেছি, তাই ওনাকে আমরা এটা ওটা খাওয়াই না বলে, উনি খাই না বলে আমরাও কিন্তু আনি না, রাখি না, খাই না। আমাদের কোল্ড ড্রিঙ্কস খুব কম খাওয়া হয়, মাম্পি অর্ক খায় কম তুলনামূলক, অন্য মানুষ যেভাবে খায় সেই হিসেবে আমাদের কম।
তো এইগুলো হচ্ছে কারণ উনি যা পছন্দ করে উনার পছন্দের সাথে সাথেই আমরা কিন্তু মিশে গেছি, আমরা উনার ধাঁচে একদম উনার মতনই হয়ে গেছি। তো এইখানটা আমি বলছি যে টেপির কী করে রয়েছে, এই যে সিজারের কথা বলছিল যখন না, তখন আমি ভাবছি এবার টেপির টপ টপ করে চোখ থেকে জল না পড়ে কটা। সিজার করলাম, স্পাইনাল কর্ডে যন্ত্রণাও নিলাম, এখন সোজা হয়ে দাঁড়িয়েও থাকতে পারি না অনেকক্ষণ, পা ফুলে যায়, অনেক রোগে বাসা বেঁধেছে। সিজার হ্যাঁ এমন একটা জিনিস, কিন্তু ওটা পা ভাঁজ করে নাকি শিরাতে মানে একদম শিরডাঁড়াতে একটা ইঞ্জেকশন দেয়, যেটা দেওয়ার পর ম্যাক্সিমাম মহিলাদের এই একটা প্রবলেম, একটা সিজারে যাদের বাচ্চা হয় তাদের হয়তো সেই যন্ত্রণা ভোগ করতে হয় না, কিন্তু যে যন্ত্রণাটা দেয় এই ইঞ্জেকশন সেটা সারা জীবনের যন্ত্রণা, সত্যিই খুব মারাত্মক যন্ত্রণা। শুধু তারপরে না এদের তো আমাদের তো বাচ্চা সত্যি জন্মাবার পর যেন মনে হচ্ছে কি কোথায় যেন সব মানে জ্বালা যন্ত্রণা সব ভেসে গেল, কোথায় চলে গেল কিচ্ছু ইয়ে থাকে না। কিন্তু এদের এই যে সেলাই মানে কাটে, তারপরে যখন এই যে অবশ করে দেয় তো অবশনেসটা যত যেতে থাকে তারপরে শুরু হয় ওই সেলাইয়ের টন টন যন্ত্রণা। আমি দেখেছি হসপিটালে, মা গো বাবা গো, মা গো বাবা গো, আর পাচ্ছি না গো, সেই কান্না, আমার সেলাইয়ের যন্ত্রণা লাগছে, আর সে কী চিৎকার চেঁচামেচি করে। এগুলো পরে যন্ত্রণাগুলো নাকি পরে হয়, তার মানে সব যন্ত্রণাই ওদের ভোগ করতে হয়, সে পেটে কাটার যন্ত্রণাও ভোগ করতে হচ্ছে, শিরদাঁড়ার যন্ত্রণাও ভোগ করতে হচ্ছে। এই ভোগ করার পরেও বাচ্চা বাচ্চা কাছে নেই না, প্রেমিক চাই না বাচ্চা চাই, টিপি বলেছে আমার প্রেমিক চাই, চাই না আমার বাচ্চা। তো এই বাচ্চা সম্বন্ধে যখনই কথা উঠলো, টিপির কমেন্ট বক্সে একজনা কমেন্ট করেছে, আমি কমেন্টটা তোমাদের পড়ে শোনাই। এই ভরা যোজনায় তুই কার কাঁধে মাথা রেখে, সত্যি কেমন করে আছে না টিপি, মনের ভেতরে ভাবি এটাও এক ধরনের মানুষ। একজনা কমেন্ট লিখেছে, কমেন্টটা লিখেছে ফিল গুড, আচ্ছা হরমোনস, ফিল গুড হরমোনস, বাবা নামও আছে। কৃষাণুকে যেদিন তোমার কোলে দেখব সেদিন আবার আসবো তোমার ব্লগ দেখতে, ঈশ্বর তোমার ভালো করুন, ভালো থেকো। মানে ব্লগের মধ্যে কিছু নেই তো, কিছু নেই, শুকিয়ে গেল, শরীরে ব্যথা অনেক কমে যায়। আমি যখন মোটা ছিলাম তখন খুব হাত পা কামড়াতো, শুকিয়ে গেছি, ব্যথা পা হাত কামড়ানো সব ভালো হয়ে গেছে। হ্যাঁ মোটাতে এটা কিন্তু আমারও এটা ছিল না, এখন কিন্তু এই ব্যথা ইয়ে হচ্ছে। কারণ আমার বিস্কুট কিন্তু গেটের কাছে, যা না খেয়ে আয় না। এডিট করতে গিয়ে দেখি আমি যে কমেন্টটা পড়েছি যে টেপির বাচ্চাকে নিয়ে আসবে, তারপর টেপির ব্লগ দেখবে, যে যার কমেন্টটা পড়লাম তার সম্বন্ধে আমি কিছু বলিনি, কারণ অ্যাকচুয়ালি কমেন্টটা পড়েছি আমি সেই কারণে। আমি ভীষণ ঘোরতর সংসারে ভীষণভাবে, তাই বিস্কুট টিস্কুট নিয়ে করে হ্যাজা ভ্যাজা থাকে। তো সত্যিকারের দেখো অনেকে যারা অ্যাকচুয়ালি পারিবারিক মহিলা যারা ওর ব্লগ দেখে এবং ওকে অসহায় মেয়ে হিসেবে দেখেছিল, তারা বারবার চেয়েছিল যে টেপি আর যাই করুক বাচ্চাটাকে নিক বা বাচ্চাটাকে ভালো করে মানুষ করুক, বাচ্চাটাকে কাছে আনুক, ও মা হয়েছে, তার মায়ের তৃপ্ততা মানে মা যে একটা বাচ্চার জন্ম দিয়েছে সেই বাচ্চাটাকেও যাতে নিজের কাছে রেখে মনের মতো করে মানুষ করুক, সেই কিছু দৃশ্যও ওর ভিউয়ার্সরা দেখতে চায়। কিন্তু ও মোটামুটি সেই বিষয় থেকে একেবারে সরে গিয়ে প্রেম কাহিনীতে মজে গেছে। দেখো কখনো ফোকলা কখনো জিমালা, তাই তো এইগুলোই মজে গেছে। সেই কারণে এখন ওর ভিউয়ার্স, টেপির ভিউয়ার্স, টেপিকে যারা সাপোর্ট করে এসেছে ভালোবেসেছে সেই সব ভিউয়ার্সরা টেপির প্রতি এখন মানে টেপির প্রতি সেই আগ্রহ চলে যাচ্ছে। কারণ টেপিকে দেখা বন্ধ করে দিয়েছে বহু মানুষ, এটা তো আমরা বুঝতেই পারছি। কারণ টেপির মানে ফোকলা অবধি ছিল তখন অবধি কিন্তু মানুষ ওকে সাপোর্ট করে গেছে, ফোকলার পর যখনই জলে সলে এলো তখন থেকে মানুষ কিন্তু ওকে একেবারে অপছন্দ করা শুরু করে দিয়েছে, একেবারে মানুষ একেবারে ছুঁড়ে ফেলছে। দেখ বহিন দেখ 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 দেখ, এই টেপিকে তুই বলেছিলি যেদিন টেপি ফ্ল্যাট নিয়েছিল, ফ্ল্যাট তুই বলেছিলি, তা তুই যে ফ্ল্যাট নিয়েছিস আমি গর্বে আমার বুক ফুলে যাচ্ছে, আমার এত ভালো লাগছে, আত্মার সন্তুষ্টি যে তুই দেখাতে পারলি। দেখ ওই কী নাম যেন কী বলে ডাকতিস, যাই হোক ওই ফন্দীপ, ও একা নিজে একটা ফ্ল্যাট নিয়ে দেখালো। প্রথমে তো ভেবেছিলি সবাই নিজে কিনেছে, তারপরে তো জানতে পারা গেল ওটা ভাড়ার, তাই না? খারাপ কাজে মানুষকে ঠেলতে আরও যা, আরও খারাপে যা, আরও গর্তে যা, আরও ডুবে যা, বেসর যা, দিতে ভালোই লাগে।
তার ভিউয়ার্সরাও উৎসাহ দিয়েছিল, কিন্তু যখন ভিউয়ার্সরা দেখলো যে পুরোটাই ডুপ্লিকেট, মানে পুরো শুধু আমাদেরকে ভাওতা মেরে যাচ্ছে, গল্প দিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই করছে না, ছেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, শুধু মিথ্যে কিছু ব্লগ, মিথ্যে কিছু জীবনযাত্রা দেখিয়ে ইনকাম করে প্রেমিক ভাগাভাগি করা, মাল খাওয়া, নেশাগ্রস্ত হয়ে ফ্ল্যাটে পড়ে থাকা, তারপর থেকে কিন্তু ওর প্রতি মানুষের মানে ভালোবাসা কমতে থাকলো। এই কমেন্টটা দেখে আমার মনে হলো যে সত্যি তাদের যত আশা স্বপ্ন ছিল সব যেন কোথাও হারিয়ে যাচ্ছে টেপির প্রতি। চলো স্কিপ করো না, আর একটু ভিডিও আছে, অবশ্যই দেখতে থাকো। হ্যাঁ, আমি আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়েছি কিনা আমি জানি না, আমি শুরুতে এডিট করতে করতে এটা মনে হলো মিস হয়েছে। সুব্রত মজুমদারের ফোন এসে গেছে। জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। চলো দেখতে থাকো, এখনও আসতে পারে। এবার বিস্কুট ঢুকলেন, উনি আবার এখন ঢুকলেন। এই সত্যিকারের মানে কমেন্টটাও আমি দেখলাম যে তোমার ব্লগ, সত্যি ব্লগের মধ্যে কিছু নেই তো, দেখার মতো কিছু নেই, এন্টারটেনের মতো কিছু নেই। হ্যাঁ, আমরা তো টেপিকে নিয়ে এই টাং খিচি, তাই ননদ তো দাজ্জাল ননদ, তার জন্য এই ননদ আর ভাইয়ের বইয়ের ওই খুনসুটি করি বলে দেয়, নাহলে ভিডিও ভিতরে অ্যাকচুয়ালি প্রশিক্ষণ যেটা বলা যায়, যে সত্যিকারের স্বামী অত্যাচারিত হওয়ার পর যে কোনো মেয়ের জীবন কিভাবে কাটাতে হতে পারে। আমি আমার স্বামীর বাড়িতে ভীষণ অত্যাচারিত হয়েছি, ভীষণ টর্চার হয়েছে আমাকে 5 বছর ধরে। আমি আমার স্বামীর বাড়িতে অত্যাচারিত হওয়ার পর দেখো, তোমরাও যদি এরকম অত্যাচার হয়ে থাকো বা অত্যাচারিত হয়ে থাকো, তোমরাও কিন্তু এরকম জীবন কাটাতে পারো। সেরকম তো কিছু নেই, ও তো একবারে প্রেমিকের হাত ধরে বেরিয়েছে। তার মানে ও শিক্ষণীয় দেয়া, যে লোককে প্রশিক্ষণ দেবে বা ওর ব্লগ দ্বারা মানুষ কিছু অর্জন করবে, ইনসিস্ট হবে, বা ওকে দেখে কিছু শিখবে বা কিছু শেখার আগ্রহ আসবে, সেগুলো তো কিছু নেই ব্লগিংয়ে, সেসব কিছু নেই। ব্লগিংয়ে আছে শুধু ফাতরামো। তবুও আজকের ব্লগটা একটু ভালো হয়েছে তুলনামূলকভাবে, এতদিন যা দেখাচ্ছিল সেই হিসেবে দেখলাম যে 15 মিনিটে ব্লগ দিয়েছে, যেখানটায় মোটামুটি মামার বাড়িতে কী খেলো দেখালো, টোটোতে ওঠা দেখালো, টোটো থেকে নামা দেখালো, ট্রেনে ওঠা, কারণ এখন তো ফোকলা নেই, অ্যাকচুয়ালি তো ওদের সাথে তো ফোকলা বা জিমালা নেই, তার জন্যে মন খুলে 15 মিনিটে ব্লগ। ট্রেনে উঠেছে, ট্রেনে নেমেছে এবং ট্রেনে দাঁড়িয়ে থেকেছে, ট্রেনে বসেছে, ট্রেনে ব্যাগ কিনেছে, দমদমে নেমেছে, দমদম থেকে ওখান থেকে ট্রেনে উঠেছে, ট্রেন থেকে আবার যেখানে নামার সেখানে নেমেছে, সেখান থেকে দাদা নিয়ে এসেছে, দাদার টোটো সাপ চারিদিক ঘুরিয়ে দেখে, কারণ ফোকলা তো নেই, ফোকলা তো দিয়েও আসছে না, নিয়েও আসছে না। তো যেখানে ফোকলা নেই, ওর ক্যামেরা ঘোরাতে কোনো প্রবলেম নেই, আর এবং ক্যামেরায় ভিডিও তুলতেও কোনো কোনো অসুবিধা হয়নি। একদম গোটা ভিডিও 15 মিনিটের ভিডিও দিয়েছে, যেটা আমরা দেখেছি। মায়ের বাপের বাড়িতে গিয়ে দইয়ের শরবত, আর সরি ওই আখের গুড়ের শরবত, তারপরে তো রুটি তরকারি, চান, স্নান করা, রেস্ট নেওয়া, তারপরে হচ্ছে অনেক ক্লান্ত, এত খাটনি, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, 2টো ট্রেন চেঞ্জ করে, এই হ্যাপা সামলে যাক বাড়ির মেয়ে বাড়ি পৌঁছেছে। শ্বশুরবাড়ি তো নেই, বাপের বাড়ি আছে, শ্বশুরবাড়ি নেই। বৌদিকে বাপের বাড়ি থেকে নিয়ে এসে শ্বশুরবাড়িতে দিল, কিন্তু ওর তো আর কোনো উপায় নেই। বাপের বাড়িটাও বাবা অলিখিত করে দিয়েছিল, তারপরেও টাকার জন্য ওই একটু এনে রেখেছে, নাহলে বাবাও মুখের জোড়া পায়ে লাথি মেরে বের করে দিয়েছিল। তারপরে তো ফোকলার সঙ্গে বিয়ে করে ফোকলা শ্বশুরবাড়ি তুলেছে, ওর বাড়িতে তুলেছে। ফোকলার মা বাবাও বলেছিল বিয়ে না করলে আমি ওই অন্যের বউ আমার বাড়িতে এনে রাখতে দেবো না। না না, তুমি বিয়ে করো, সামাজিক মতে বিয়েটা করো, তারপরে এনে আমার বাড়ি তোলো, নাহলে বিয়ে না করে তুমি অন্যের বউ নিয়ে এসে আমার বাড়িতে দখল করে থাকবা, আমি ওসব ওগুলো আমি সহ্য করতে পারবো না। বিয়ে থা করো বা যাই করো, একটা কিছু সমাজে যাতে আমি বলতে পারি যে এটা আমার বেটার বউ, সেরকম কিছু করে তবেই বাড়িতে ঢোকাও, নাহলে আমি ঢোকাতে পারবো না। তার জন্যই যেহেতু টেপির বাবা মা তো মুখে লাথি মেরেই দিয়েছিল, তার মানে বাপের বাড়িটাও গিয়েছিল, কিন্তু তারপরেও বাবা মার পায়ে তেল মাখিয়ে ওই বাড়ি প্রবেশ করতে হয়েছে। কি মান সম্মানের খাতিরে, নিজের অন্তপক্ষে আত্মসম্মান রক্ষা করার জন্য। তার জন্য যদি মাসে 50,000ও দিতে হয়, মাসে 60,000ও দিতে হয়, নাও, কিন্তু অন্তপক্ষে আমাকে সামাজিক স্বীকৃতিটা দাও যে আমার একটা বাপের বাড়ি আছে, সেই হিসেবে বাপের বাড়িটা, নাহলে ওটাও নেই। বাপের বাড়ি শ্বশুরবাড়ি গেছে, প্রেমিকের বাড়ি সেও গেছে, সবই গেছে, টেপির কাছে কিচ্ছু থাকে না। অথচ টেপি 5 বছর শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে ফিরেছে। আমার না, টেপি বলেছে, দুঃখের কথা বলেছে, টেপির হচ্ছে ওই সোনা দীপ ভাইকে, মানে আমার বহিনকে। আর বহিন তো যে যা বলেছে, একদম মা যায় কোমর বেঁধে, আমি নারীর পাশেই দাঁড়াবো, আমি নারী, পরকীয়া করেছে তো কি হয়েছে,
সেই নারী অসহায়, তার শ্বশুরবাড়িতে এত অত্যাচার হয়েছে 5 বছর ধরে, তারপরে তার জীবনে অন্য এসেছে। নাহলে অন্য পুরুষ এমনি এমনি আসে না, এমনি এমনি প্রবেশ করে না। যেমন আমি বলেছি আমার সংসারে এই প্রবলেম, আমার মনোমালিন্য বা যে কোনো সংসার মানে অশান্তি, ভালো মন্দ আছে। তা বলে এই নয় যে একজনকে আসতে গেলে আরেকজনের খামতি প্রয়োজন। খামতি অবশ্যই থাকে, খামতির জন্য কিন্তু সব খামতিকে এই যে টেপি যে খামতিগুলো তুলে মানুষের কাছে মিথ্যা কথা বলে ওর ওই প্রেমিককে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে, সেটা পুরোটাই ডাহা 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 মিথ্যে, একদম ডাহা মিথ্যা কথা বলেছে যে ও শ্বশুরবাড়িতে 5 বছর অত্যাচারিত হয়েছে। এটা মিথ্যে 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 মিথ্যে। টিপির না আছে বাপের বাড়ি, না আছে শ্বশুরের বাড়ি, না আছে প্রেমিকের বাড়ি, ওর কোনো বাড়িই নেই। ও হচ্ছে ব্যারেজ্জার মতন, ও সবার বাড়ি 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 তুয়ে 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 ঘুরে আসবে। কোনো স্বীকৃতি নেই তোমার। ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করে বসে আছো। এরা সমাজকে শিক্ষা দেবে, শিক্ষা মানে এদেরকে নিয়ে আবার বড়াই করে আমার বহিন। কী করে করিস রে, কোন মুখ নিয়ে করিস, ছি 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 ছি। এবার আসি ননদের পোর্শনটা, যে ননদ বাপের বাড়িতে এলে ঘুমায়। এটা ঠিকই, আমিও খুব ঘুমাতাম। আমার তো বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি সব বাড়িতে গিয়ে আমি ঘুমিয়েই বেড়াচ্ছি। এবার আমার ননদদের কথা বলি। আমার 4টে ননদ, যেহেতু 4টে ননদ, তা আমার শ্বশুরবাড়িতে কিন্তু যে কোনো অনুষ্ঠান মানেই ননদরা আসবে। বিশ্বাস করবে না, বউদের দিয়ে কিন্তু আমার শাশুড়ি কোনো দিন সেভাবে কোনো কাজ করায়নি বা বউদের ওপর নির্ভরশীল হয়নি। আমার শাশুড়ি মায়ের হাতই ছিল ওই 4খানা মেয়ে। মানে বাড়িতে একটা অনুষ্ঠান বাঁধা মানে 4টে মেয়ে আসবে, 4 মেয়েই দায়িত্ব নিয়ে নেবে। হ্যাঁ, সমস্ত। আর এরা না যেন মানে কি মেশিন লাগানো ছিল হাতে। কীভাবে 1 সেকেন্ডে, আমরা তো একটা ভাত ডাল তরকারি করে মানুষের পাতে দিতে দিতে অন্তপক্ষে 1.5-2 ঘন্টার সময় চলে যায়। ওরা যেন রান্নাঘরে ঢোকে আর বেরোয়। সেই রবি ঘোষের একটা সিনেমা ছিল না, সেই রান্নাঘরে সেরকম যেন সব করে ফেললো, এরকম ম্যাজিকের মতন। মানে যে কোনো অনুষ্ঠান হয়তো সন্ধ্যেবেলায় কোনো গেট টুগেদার পার্টি রাখা হয়েছে, যে লোকজন আসবে, সবাই আসবে, এরকম খাওয়া দাওয়া দিব্যি ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যেই একজন চিৎকার করে উঠলো, মা হয়তো বলে উঠলো বা বাবা হয়তো বলে বা শুভ বলে উঠলো, হ্যাঁ তোরা এখনও কিছু জোগাড় জানতে করলি না, এখন লোকজন আসবে তোমার। ও মা, খানিকক্ষণের মধ্যে দেখি লোক আসার আগে ওদের রান্নাবান্না কমপ্লিট। এটা কিছু ফ্যামিলিতে থাকেই, যাদের বউরা অতটা কাজের কমে বা অতটা পারদর্শী নয়, তারা কিন্তু তাদের বাড়ির মেয়েরাই কিন্তু সেই বাড়িগুলো করে। এটা যেহেতু আমি বলতে পারলাম, যেহেতু আমার শ্বশুর বাড়িতেই এরকম সিস্টেম ছিল, এবং এমনকি ওরা করতো না, আমার শ্বশুর বাড়ির লোকরা আমার বাড়িতে এলেও আমার ননদ রান্নাঘরে ঢুকে যেত, আমার শাশুড়ি তরকারি কাটাতে ঢুকে যেত, বা আমি শুয়ে আছি, আমার শাশুড়ি ঘুম থেকে উঠে কলপারে যদি কোনো জামা কাপড় নামানো থাকতো সেগুলো সার্ফে ভিজিয়ে কেচে ফেলতো। তো এগুলো যে বললাম, আমি তোমাদের বলেছি যে বসিয়ে রাখা যায় না, ফুল তুলে ঠাকুরকে দিয়ে ফেলতে হয়। তা আমি ঘুম থেকে ওঠার আগে দেখি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভোর 5টা থেকে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো করে বেড়াচ্ছে। কোথাও কিছু সময় না পেলে সবজির ট্রে বের করে সবজি কাটতে শুরু করে দিত। কী রান্না হবে কি বান্না হবে কোনো ঠিক নেই, কিন্তু কিছু সবজি কেটে কুটে গুছিয়ে রেখে দিত। কারণ ওনারা আমার যেমন এই তরকারিতে এরকম স্টাইলে দেবো, ওইরকম তরকারিতে ওরকম কিছু নেই, তো কতগুলো কেটে রাখতে হয়, রেখে দিল, ব্যাস গুছানো থাকলো। তো এগুলো হচ্ছে এক এক ধরনের মানুষ। তা ওদের যে অ্যাকচুয়ালি ঘোড়া সরি এই কিমা কি বেরিয়ে গেল, আমার বহিন, সরি আমার বহিন যেটা বলতে চাইলো, যে ননদকে দিয়ে খাটিয়েছে এতদিন, মানে আমাদের ওই ননদ বৌদির ঝগড়া সিরিয়ালের ননদকে দিয়ে খাটিয়ে নিয়েছে বৌদি, এখন আর ননদ ভালো লাগছে না, তাই না? ননদকে অনেকে কাজের লোকের মতো দেখেই, আমাদের আশেপাশে পাড়ায় দেখেছি, কাজের লোকের মতো না। ননদ তার বাপের বাড়িতে বা তার মা কি তার অধিকারটা করে রাখে, যে এই অনুষ্ঠানগুলো হলে এই তোরা সামলাবি, তোরা ইয়ে করবি, যেমন করে তেমন খায়ও, তেমন নেয়ও, তেমন বাপের বাড়ি শ্বশুরবাড়িতে নিয়েও যায়, টোপলাবিদের ঠাকাশ করে।
আমাদেরকে দূরে রাখা হতো। অ্যাকচুয়ালি আমাদের ওপর, আমাদের নিরীহ বউদের ওপর নির্যাতন করা হতো এটাকে আমি বলবো নির্যাতন। শাশুড়ি মা তার 4 মেয়েকে নিয়ে রান্নাঘরের মধ্যে সমস্ত রান্না, তেল মশলা সমস্ত দায়িত্ব, মাছ মাংসের দায়িত্ব দিয়ে দিত। এর ভেতর থেকে যেটা ভালো মন্দ সব নিজেদের মতো সরিয়ে রেখে দিত। দিয়ে নিজেরা তো খেতে খেত, তারপরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় সব পটলা বেঁধে নিয়ে চলে যেত, কিচ্ছুটি রেখে যেত না। এগুলো হচ্ছে বউদের ওপর নির্যাতন করেছে। তোমাদের সাথে এটা জোকস করলাম, পুরো আড্ডা মারলাম। কিন্তু এই ননদ বৌদি এইসব বিষয়গুলো এগুলো সারা জীবন থাকবে পৃথিবীর ইতিহাসের পাতায়। তোমরা আমরা যে সুলেমান সুলতান দেখবে, সেখানেও ইতিহাসের পাতাতে আছে এই হেরেম নিয়ে ঝগড়া, মানে এই রান্নাঘর কার দখলে, তোমার হচ্ছে এই বাড়ির মালিকানা কার দখলে যাবে, মানে সাংসারিক দায়িত্ব, চাবির থোকা, এই যে চাবির থোকা কার দখলে যাবে, এই নিয়ে লড়াই সারা জীবন সবার মধ্যে থাকবে। আমার দখল আনা আমার চাই। তো এইগুলোর কোনো দিন কোনো সুরাহা হবে না বা হয়নি। এই সুরাহাটা শুরুতেই যেসব মা বাবা, যেমন আমার একটা ছেলে একটা মেয়ে, যাদের অনেকগুলো বাচ্চা থাকে না, তাদের এইসব প্রবলেমগুলো আসে। কিন্তু এই আমার একটা ছেলে একটা মেয়ে, আমি বারবার আমার ছেলে মেয়েকে বলে রাখি, যা আছে, যা তোর বাবা রেখে যাবে, যেটুকু থাকবে, 2 ভাই বোন সমান সমান। একেবারে ভাইকে বারবার বলে গেছি দিদিকে ফেলবি না, দিদিকে বারবার বলেছি ভাইয়ের যেন কোনো কষ্ট নয়, ভাই ভাইয়ের বউকে বুকে জড়িয়ে রাখবে, আর ভাই ভাইয়ের বউকে করা হুকুম, আমার যদি কালকেই কিছু হয় বা কোনো মুহূর্তে কিছু হয়, দিদিকে ফেলা যাবে না, দিদিকে বাবাকে একদম দায়িত্ব সহকারে দেখবে। বাবা যতক্ষণ বেঁচে আছে, দিদি ভাই বোন বা না অর্কশর্মী না মাম্পির কোনো দিকে কোনো অভাব নেই। বাবা একদম সব সুন্দর করে রেখে যাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে আমি থাকবো না বা আমি আর বাবার দুজনেই থাকলাম না, সেই মুহূর্ত থেকে মাথায় পৃথিবীতে মনে রাখবে, আমি যেখানেই থাকি যেন আমি আমার আত্মা শান্তি পাই, যেন এটাই দেখি আমার ছেলের পাশে আমার মেয়ে আছে, আমার মেয়ের পাশে আমার ছেলে আছে। এটা আমি অনবরত বোঝাই এবং বারবার বুঝিয়ে দিই, আমার পৃথিবীতে কেউ নেই, তোরা দুজন আমার রক্ত। তাই সবসময় তোদের দুজনকে দেখবি, কখনোই তুই ভাইকে ফেলবি না, ভাই অর্ককে বলি তুই দিদিকে ফেলবি না, তোরা দুজনকে দেখবি তোর মায়ের আত্মা যেখানেই থাকুক খুব শান্তি পাচ্ছে, খুব আনন্দে আছে। আমাকে নিয়ে কিচ্ছু ভাববি না, শুধু তোরা 2 ভাই বোন একে অপরকে, তোরা একে অপরের পরিপূরক। আমার কিছু হলে অর্কর মা মাম্পি, অর্কর মা বাবা দুটোই মাম্পি, আবার অর্ক হচ্ছে মাম্পির মা বাবা দুটোই। শর্মিকেও আমি বলে রাখি, শর্মি ভীষণ ভালো মেয়ে, বিশ্বাস করবে না। শর্মিকেও আমি যে এই কথাগুলো শুধু যে অর্ককে বলি তা না, শর্মি অর্ক মাম্পি 3 জনকে বলি। এবং শর্মি সবসময় বলে যে মা তুমি এরকম কথা বলবা না তো, আর সবসময় দিদি আমাদের দায়িত্বে, দিদিকে তো আমরা কোনো সময় না। অর্ক মাম্পি দুজনকে খুব ভালোবাসে, দূরে থাকে দুজনের থেকে, মানে কিন্তু একে অপরকে যে কতটা ভালোবাসে সেটা মানে এখন যেহেতু দিদির এখনও বিয়ে হয়নি, বিয়ে হওয়ার পর তো ভালোবাসা আরও বাড়ে, আমি দেখেছি বিয়ে হওয়ার পর ভালোবাসা বাড়ে। তবুও বলবো বিয়ে হয়ে গেল বা দিদির জিনিস থেকে দিদিকে বঞ্চিত করবি না। আর মাম্পিকেও বলি তোর ভাইয়ের জিনিস থেকে তুই যেন ভাইকে বঞ্চিত করবি না। এটা হচ্ছে আমার ফিলিংস। আমার ফিলিংস সবসময় আমি আমার ছেলে মেয়ের সাথে শেয়ার করি, বলি, কারণ আমার ব্লাড, আমার রক্ত, আমার স্বপ্ন, আমার অংশ, যেটাকে আমি খুব সন্তুষ্টের সাথে বলতে পারি, এটা হচ্ছে আমার আত্মার তৃপ্তি বলতে পারো, যে আমি আমার অংশদেরকে সবসময় বলতে পারি, বোঝাতে পারি এইটা তোমরা করবে। এবং তোমরা যখন খুশি থাকবে না, তোমরা 2 ভাই বোন যখন একসঙ্গে খাবে, একসঙ্গে থাকবে, একসঙ্গে ঘুরবে এবং একের কষ্ট আরেকজন যখন তোমরা ফিল করবে, সেটা দেখে আমি শান্তি পাবো। আমার এটাই শুধু তোদের কাছে চাওয়া। তো এইগুলো হচ্ছে মা বাবা, এটা এটা অনেক পরিবারে অনেক বাচ্চা থাকলে মা বাবাদের কিছু করার থাকে না, জানো তো। আমার ছেলে মেয়ের কথা এগুলো, এই অনুভূতিগুলো যতক্ষণ না তোমরা নিজেরা ফেস করবে ততক্ষণ। এই ননদ বৌদির ঝগড়াটাকে নিয়ে আমি জাস্ট এনজয় করি, বিশ্বাস করো আমি এনজয় করি। কারণ ননদ বৌদি ঝগড়া হবে না তো কার সাথে ঝগড়া হবে? যায় ঝগড়া, ননদ বৌদির ঝগড়া, দেওরের সাথে বৌদির ঝগড়া। দেওর বৌদির ঝগড়াগুলো কিন্তু খুব মিষ্টি ঝগড়া হয়। আমার দেওরদের সাথে কিন্তু আমার খুব ঝগড়া হয়েছে। কিন্তু আমার মানে ছোটো দেওর আর সেজ দেওর, ওরা আবার তর্ক করে না, ওরা আবার হচ্ছে করে, মানে কমপ্লেন করে শুভর কাছে গিয়ে, বৌদি এটা বলেছে ওটা বলেছে। আর মেজো দেওরের সাথে তো আদায় কাজ করা, ওর তো
শুরু থেকে আমাকে পছন্দ না, কারণ আমি অনেকটাই ছোট বলে ওর কখনোই পছন্দ হয়নি। এইটুকু মেয়েকে আমি বৌদি ডাকবো না বলে, সে থেকে ওর সেই দাগটা আজও 30 বছর আমার সংসার হয়ে গেল, কিন্তু ওর মনের ভেতরে ওই দাগটা এখনও রয়ে গেছে। চলো, ভিডিও এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টেপি, তোর কোনো বাড়ি নেই, একটা সন্তান, সেটাও তো কি করলি টেপি? তোর দুঃখে শিয়াল কুকুর কান্দে, কান্দে রে জমিন, আকাশ কান্দে, কান্দে রে জমিন। টাটা, বাই বাই।